সুধীর বাবা, দেখো তো ঘরে কত জল ঢুকেছে। এবারের বর্ষা যেন শেষই হতে চাইছে না। কতদিন ধরে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হচ্ছে এবারে আকাশটা পুরো ফেটে পড়বে। জানি মা, চারিদিকে জল জমে গেছে। আমাদের ধানের জমিটা গতকাল দেখে এলাম, পুরো ডুবে গেছে। এবারের ফসল সব মাঠে মারা গেল গো। বাবারে, তাহলে কি হবে রে আমাদের? জমিদার ধনঞ্জয় বাবুর কাছে যে টাকা ধার নিয়েছিলাম, সেটা কিভাবে শোধ করব বলতে পারিস? ও তো একদিনও ছাড় দেবে না। টাকা দেওয়ার সময় যেমন দিয়েছে, উসুল করার সময় তেমন গলা টিপে সব নেবে। সেটাই তো চিন্তা করছি মা। 2 বিঘা জমির ফসল দিয়ে ঋণ শোধ করবার কথা ছিল, এখন সেই জমি ডুবে গেছে জলের তলায়। কি আর করব বলো? কিন্তু তাই বলে জমিদার তো ক্ষমা করবে না। সে ভয়ানক কঠিন মানুষ, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ওর বুক একেবারে পাথর। আমাদের মতো গরিব মানুষদের প্রতি ওর কোনো দয়া মায়া নেই। জানি মা, ও আমাদের বাপের আমল থেকে শোষণ করে আসছে। বাবা মারা গেলেন ওর জমিতে খেটে খেটে, সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও তবু ঋণ শেষ হলো না। এখন আমাকেও একই পথে নামাতে চায়। আসলে বংশ পরম্পরায় আমাদের শাসন আর শোষণ করতে চায় ওই শয়তান। তোর বাবা বেঁচে থাকতে বলতো, ওই জমিদারের হাত থেকে কোনো মুক্তি নেই আমাদের। ওরা আমাদের রক্ত চুষে খায়, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। বাবার কথা মনে পড়ছে আজকে মা খুব। কত স্বপ্ন ছিল ওনার। বলতেন একদিন নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। কিন্তু কি করবি বাবা, গরিব মানুষ, ধনীদের সাথে পেরে ওঠা যায় না আমাদের পক্ষে। এটাই আমাদের কপাল, মেনে তো নিতেই হবে। জানি না মা, কিন্তু মাথা নত করবো না। যা হবে দেখা যাবে। বাবার মতো জীবন কাটাতে আমি চাই না। যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো। দেখা যাক কি হয়। উপরওয়ালা ছাড়া তো আর কেউ নেই আমাদের। বিশু, গ্রামের লোকের তো একেবারে নাকানি চোবানি অবস্থা হচ্ছে রে। সে সুধীরের খবর কি বেটা? খুব গরম দেখিয়ে চলতো। ওর জমি তো শুনলাম ডুবে গেছে জলের তলায়। এবার আমার টাকা দেবে কিভাবে? হ্যাঁ বাবু, ওর পুরো জমি জলে ডুবে গেছে। এবারের ফসল মাঠে মারা গেছে একেবারে। একটা ধান উঠবে না নিশ্চিত। ও কি করবে জানি না। ধান উঠবে না জেনে আমি কি করব? আমার টাকা মাটিতে ডুবে যেতে আমি দেব না। জমি ডুবুক বা যাই হোক, আমি আমার পাওনা আদায় করবই। 1 পয়সাও ছাড় দেব না। দরকার হলে চাপকে পিঠের চাল চামড়া তুলে দেব। কিন্তু বাবু, ওর তো কিছু নেই, কিভাবে দেবে? খুব গরিব মানুষ। কিছু নেই মানে? ওর ওই ভাঙা ঘরটা আছে না, ঘরে বুড়িমা আছে না, ওই ঘর বিক্রি করে দিক যদি দিতে না পারে। নইলে গ্রাম ছাড়ুক। আমার কাছে কান্নাকাটি করে লাভ নেই। আমি আমার গ্রামে এরকম ভিখিরির বাচ্চাদের রাখতে পারবো না। কি বলছেন? কি গ্রাম ছাড়বে? এই অবস্থায় বুড়িমাকে নিয়ে কোথায় যাবে বেচারা? তুই আমাকে দয়া মায়া দেখাচ্ছিস বিশু? জেনে রাখবি, গরিবদের দয়া দেখালে মাথায় চড়ে বসে। আজকে একজনকে ছাড় দিলে কালকে সবাই চাইবে। তারপর আমার কি হবে? আমি কি এই করতে করতে কাঙাল হয়ে যাব নাকি? আগে বাবু, আপনি ঠিকই বলছেন। যেটা বলছি কান খুলে শোন। আজকে সন্ধ্যায় সুধীরের বাড়ি যাবি, বলবি আমি তলব করেছি। কালকে সকালে আমার সামনে হাজির হতে হবে। ঠিক আছে বাবু, কিন্তু ওর বৃদ্ধা মা তো অসুস্থ, হাঁটতেও পারে না ঠিক মতো। সেটা আমার মাথা ব্যথা না। ছেলে দেখবে মাকে। আমি আমার টাকা চাই, বাকি কিছু বুঝতে চাই না। ঠিক আছে বাবু, আমি সন্ধ্যায় যাচ্ছি। আর শোন, ওকে বলবি যে আমি রাগ করলে কি হয় সেটাও জানে। ও যদি না জানে তাহলে যেন ওর মরা বাপকে জিজ্ঞেস করে আসে। সুধীর, বেরিয়ে আয় বলছি। আমার টাকা দিয়ে যা। ঘরে এখনো ঘুমাচ্ছে। 3 মাস হয়ে গেল, একটা পয়সাও পাইনি। কি ভেবেছিলিস আমি ভুলে যাব? বাবু ক্ষমা করুন। আপনি তো জানেন আমার জমি ডুবে গেছে এবারে জলে। ফসল কিছু হয়নি, যা হয়েছিল সব শেষ হয়ে গেছে। দয়া করে আমাদের একটু সময় দিন, আমি আপনার টাকা ঠিক শোধ করব। সময় চাই তোর?
আর কত সময় দেবো? তোর বাবার আমলেও একই কথা শুনেছি, বাপ বেটা দেখছে একটা চিটিং বাজা। টাকা দে, নাহলে গ্রাম ছেড়ে চলে যা। মোড়ল বাবু, আমরা কোথায় যাব? এই গ্রামে জন্ম হয়েছে, এই গ্রামেই বড় হয়েছি, এখানেই আমার স্বামী মারা গেছে। আমাদেরকে দয়া করুন, আপনার পায়ে পড়ি। দয়া? টাকা নেওয়ার সময় দয়ার কথা মনে ছিল না, এখন দয়া চাইছো? টাকা নেওয়ার সময় তো বুক ফুলিয়ে নিয়েছিলে। কথা দিচ্ছি, আমি খেটে খুঁটে সব শোধ করব। আপনার জমিতে কাজ করব, কোনো মজুরি নেব না। একটু সুযোগ দিন আমাদের। সুযোগ তো দিয়েছিলাম, কিন্তু তুই ফসল ফলাতে পারলি না, জমি ডুবিয়ে দিলি। এখন শোন, কালকের মধ্যে গ্রাম ছাড়বি, নইলে আমার লোকজন তোদের তাড়াবে এখান থেকে। কিন্তু বাবু, মা যে খুব অসুস্থ, এই বৃষ্টিতে আমরা কোথায় যাব? কোনো কিন্তু না, কালকে সকালের মধ্যে চলে যাবি, নইলে পরিণাম ভালো হবে না। আমাকে চেনো তো, কুত্তা? উপরওয়ালা তোমার বিচার করবে মোড়ল বাবু। এই গরিবের অভিশাপ লাগবে, ফল ভালো হবে না। ওপরওয়ালা? ওপরওয়ালা টাকাওয়ালাদের সাথে থাকে রে বুড়ি। আরে তোরা হচ্ছিস ভিখিরির জাত, তাই তোদের সাথে কোনো ওপরওয়ালা সঙ্গে থাকে না। এই চলায় তোরা। বাবারে, আমি যে আর হাঁটতে পারছি না রে। একটু বিশ্রাম নি বাবা, বুড়ো হয়ে গেছি, শরীর যে আর মানছে না এই অবস্থায়। মা, আর একটু এগুলেই 2 গ্রামের সীমানা। সেখানে আমাদের পুরনো ভাঙা হোটেলটা আছে এখনো। তোমার মনে আছে তো বাবার আমলের সেই হোটেলটা? সেই হোটেল, সে তো বহু বছর বন্ধ পড়ে আছে রে খোকা। ভেঙে পড়েছে শুনেছিলাম, সেখানে কি থাকা যাবে আর? ভাঙা হোক মা, কিন্তু ছাদ তো আছে। এই বৃষ্টিতে মাথা গোঁজবার ঠাঁই হবে ওটা একটা। চলো মা, আর একটু বাকি আছে, একটু কষ্ট করো, আমি তোমাকে ধরে আছি। তোর বাবা সেই হোটেলে কত পরিশ্রম করেছিল, সেটাই শুধু মনে পড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত খাটতো, মাছ রাঁধতো, মানুষ আসতো খেতে, কিন্তু ধনঞ্জয়ের ষড়যন্ত্রে সব বন্ধ করতে বাধ্য হয়েছিল। জানি মা, বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন হোটেল আবার চালু করতে। বলেছিলেন ওই হোটেলেই আমাদের ভাগ্য লুকিয়ে আছে। আজকে সেই সুযোগ এসেছে হয়তো মা। তোর বাবার কথা মনে পড়লেই চোখে জল আসে বাবা। কত ভালো মানুষ ছিল, অথচ কি কষ্টেই না মরলো। মা কেঁদো না, বাবার স্বপ্ন আমি পূরণ করব। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, ওখানে এত বছর বন্ধ, নিশ্চয়ই জঙ্গল হয়ে গেছে। দেখা যাক মা, এই মুহূর্তে ওটাই আমাদের একমাত্র আশ্রয়। আর একটু চলো। মা দেখো, যা বলেছিলাম, মাথার উপরে ছাদটা এখনো বেঁচে আছে। একটু মেরামত করলে থাকা যাবে। আজকে রাতটা এখানেই কাটাই, অন্তত বৃষ্টি থেকে বাঁচতে পারবো এখানে থাকলে। হ্যাঁ বাবা, অন্তত বৃষ্টি থেকে তো রক্ষা পাবো। তোর বাবার গড়া ওই হোটেলে কত স্মৃতি জড়িয়ে আছে রে। মা তুমি বসো, একটু বিশ্রাম করো, আমি একটু চারপাশটা ভালো করে দেখি। কিন্তু বাবা, খুব খিদে পাচ্ছে রে, সকাল থেকে তো কিচ্ছু খাইনি। মা ওই দেখো, নদীর জল ঢুকছে এদিকে, আর জলের সাথে কত মাছ ভেসে আসছে। এত মাছ এভাবে ভেসে আসতে কখনো দেখিনি। সত্যি তো, কত মাছ রে, নিশ্চয়ই উপরওয়ালা পাঠিয়েছে আমাদের জন্য। মা, আজকে রাতেই মাছ রাঁধবো আমি, তারপর পেট ভরে খাবো দুজনে। কিন্তু চুলা কই, আগুন জ্বালানোর কাঠ কোথায় পাবি? হোটেলের পুরনো চুলা আছে তো, শুকনো কাঠ ভেতরে আছে, কিছু খুঁজে পেলেই হলো। এই হোটেল আবার চালু করব, মাছ রেঁধে মানুষকে খাওয়াবো, নতুন করে বাবার স্বপ্ন পূরণ করব। সত্যি বাবা, তুই পারবি? পারবো মা, দেখো সব ঠিক হয়ে যাবে। এই যে ভাই, তুমি কে? এই ভাঙা হোটেলে কি করছো? এটা তো বহু বছর বন্ধ ছিল, কেউ তো আসে না এদিকে। মশাই, আমি সুধীর। একসময় এই হোটেল আমার বাবার ছিল, এখন আমি আবার চালু করব ভেবেছি এটা।
তোমার বাবা? তুমি কি গোপাল চন্দ্রবাবুর ছেলে, সেই যে মাছের হোটেল চালাতো? আমি তো চিনতাম তোমার বাবাকে। হ্যাঁ, আমি ওনারই ছেলে। বাবা মারা যাবার পর হোটেলটা বন্ধ হয়ে গেছিল। আপনি বাবাকে চিনতেন? আমি তোমার বাবাকে খুব ভালো করে চিনতাম। ভালো মানুষ ছিলেন, সৎ পরিশ্রমী। ওর মাছের ঝোল খেতে মানুষ মাইলের পর মাইল ছুটে আসতো। কিন্তু এখানে আসতে হলো কেন? তোমার গ্রামে কি কিছু হয়েছে? আসলে জমিদার ধনঞ্জয় বাবু আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, ঋণ শোধ করতে পারিনি বলে। জমি ডুবে গেছে বর্ষায়। কি করে করব বলুন? ওই লোক 1 নম্বরের পাক্কা জুলুমবাজ, গরিবদের উপর অত্যাচার করে বেড়ায়। সারা এলাকায় ওর বদনাম আছে। তুমি ঠিকই করেছো এখানে এসে। আচ্ছা, এই জায়গাটা এখন কার অধীনে? ধনঞ্জয় এখানে এসো ঝামেলা করবে না তো? আমি খুব চিন্তায় আছি এ নিয়ে। এটা 2 গ্রামের সীমানার মধ্যে পড়ে, কারোর অধীনে না। সরকারি জমি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ধনঞ্জয়ের হাত এখানে পৌঁছাবে না। ধন্যবাদ, আপনার কথায় সাহস পেলাম। আমার বিশ্বাস সুধীর, তোমার বাবার মতো তুমিও পারবে। আমি আছি তোমার পাশে। নাও। সুধীর, দেখ কত মানুষ এসেছে। তোর রান্না সবার পছন্দ হচ্ছে। তোর বাবার মতোই তুই রাঁধতে পারিস, সবাই বলছে। মা, তোমার আশীর্বাদে এসব হচ্ছে। দেখো, মানুষ ভালোবেসে খাচ্ছে আর কত প্রশংসা করছে। কিন্তু বাবা, একটু ভয় হচ্ছে। ধনঞ্জয় জানলে কি করবে? ও তো আর ছাড়ার পাত্র নয়। জানুক মা, এখানে ওর কোনো অধিকার নেই। নন্দলাল মাস্টার বলেছেন এটা 2 গ্রামের সীমানা, ও কিচ্ছু করতে পারবে না। ভাই, আমাকে আরেকটু মাছের ঝোল দাও। বড় ভালো হয়েছে মাছ রান্নাটা। আপনাদের ভালো লেগেছে শুনে মনে বড় আশা পাচ্ছি। আমি তো এটাই বলেছি যে কারোর পছন্দ না হলে পয়সা নেব না। বাহ, অসাধারণ! এত সুস্বাদু মাছের ঝোল কোথাও খাইনি। কি মশলা দিয়েছো ভাই? খুব সাধারণভাবে গ্রামের মশলা দিয়ে রান্না করা। আসলে রান্নাটা আমার বাবার কাছ থেকে শেখা। সুধীর, ওই দেখ, বিশু দেখে গেল। দেখছি মা, চুপ করে থাকো। ও কিচ্ছু করতে পারবে না এখানে। কিন্তু বাবা, আমার খুব ভয় করছে। আসুক, আমরা তো কোনো অন্যায় করছি না, নিজেদের জায়গায় ব্যবসা করছি। ভয় পেলে চলবে না মা। তাহলে বুঝলেন তো, আপনি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু ওদের থামিয়ে রাখা যায়নি। এতক্ষণ যা বললাম শুনে আশা করি বুঝে গেছেন যে ওরা এখন আপনার থেকেও বেশি ক্ষমতাবান হয়ে ওঠায়, মানে রাস্তায় এগিয়ে গেছে ওই পুরনো হোটেলটার সাহায্যে। কি বললি? সুধীর হোটেল খুলেছে, আবার আমার মাথায় ওঠার কথা ভাবছে। আমাকে না জানিয়ে আমাকে অপমান করবার এত সাহস পেল কোত্থেকে? হ্যাঁ, শুধু কি তাই, মানুষ যাচ্ছে খেতে দলে দলে। ভালো ব্যবসা হচ্ছে শুনলাম। লোকে বলছে তার বাবার মতোই রাধে, আর সঙ্গে সবাই আপনার বিরুদ্ধে কথা বলছে। এটা তো তার মানে আমাকে সরাসরি অপমান করছে। আমি ওকে গ্রাম থেকে তাড়িয়েছি, আর ও আমার নাকের ডগায় ব্যবসা করছে। ভিখিরি থেকে ব্যবসায়ী হয়ে গেছে, এত বড় সাহস ওর! কিন্তু বাবু, ওই জায়গাটা তো 2 গ্রামের সীমানায়। আপনার অধিকার নাই সেখানে, এটা জেনেই ওরা কাজ করেছে। কি বললি তুই? আমার অধিকার নেই? এই এলাকায় সব আমার জায়গা। আমি এখানকার রাজা। কালকে সকালে ওদের ব্যবস্থা করব আমি, দেখি কে আটকায়। তবে পাশের গ্রামের সেই নন্দলাল মাস্টার বাবু সুধীরকে সাহায্য করছে শুনলাম। ও তো আইন কানুন জানা লোক, ওকে নিয়ে ঝামেলা হতে পারে। নন্দলাল? ওই ফালতু মাস্টার আমার কাজে বাগড়া দেবে? কালকে সকালে চল, সবাইকে শিক্ষা দিতে হবে একসাথে। যেমন বলবেন মালিক, কিন্তু একটু সাবধানে করতে হবে আমাদের। সব ঠিক হয়ে যাবে, চুপ করে যা বলি তাই কর। সুধীর, বেরিয়ে আয়। তোর এত বড় সাহস, আমাকে না জানিয়ে হোটেল খুলেছিস, আমাকে অপমান করেছিস তুই, কুত্তা! মোড়লবাবু, এটা আমার বাবার হোটেল। আমি আমার জায়গায় ব্যবসা করছি, এতে আপনার অসুবিধে কোথায়? তোর জায়গা? তোর কিছু জায়গা নেই এলাকায়। আমি যা বলবো তাই হবে। তুই আমার টাকা মেরে দিয়েছিস, তাই আমি তোকে তাড়িয়ে দিয়েছি এখান থেকে। এখানে হোটেল খোলবার কোনো অধিকার নেই। মোড়ল বাবু, আমাদেরকে ছেড়ে দিন। আমরা আপনার গ্রাম ছেড়েছি।
এখানে তো আপনার কোনো ক্ষতি করছি না আমরা। চুপ কর বুড়ি, তোর ছেলেকে বল চুপ করে থাকতে, না হলে ভালো হবে না। মায়ের গায়ে হাত দেবেন না, মা অসুস্থ। তুই আমাকে শেখাবি কি করব না করব? এখানে কি হচ্ছে? কে গোলমাল করছে? হ্যাঁ, থামো। তুমি কে? আমার কাজে নাক গলাচ্ছ কেন? এটা তোমার বাবার জায়গা না। আর তোমারও বাবা জায়গা না ধনঞ্জয়। এই জায়গাটা 2 গ্রামের সীমানায়, আপনার কোনো অধিকার নেই এখানে। মাস্টার, তুমি আমাকে আটকাবে? জানো আমি কে? দেখুন ধনঞ্জয় বাবু, এই জায়গাটা সরাসরি জমি। হ্যাঁ, আপনি এখানে কাউকে হুমকি দিতে পারবেন না, এটা আইনত অপরাধ। তুমি আমাকে আইন শেখাচ্ছ? জানো আমি কে? এই এলাকায় আমার কথাই আইন। জানি আপনি জমিদার, কিন্তু আইন সবার ওপরে। আপনি এই ছেলের সাথে অন্যায় করছেন, ওকে গ্রাম থেকে তাড়িয়েছেন, এখানেও ঝামেলা করছেন। তার জন্য আমরা আইনের পথে আপনাকে শাস্তি দিতে পারি। অন্যায়? ও আমার টাকা মেরে দিয়েছে, আমার পাওনা আদায় করতে এসেছি। হকের টাকার জন্য আমি যা খুশি করতে পারি। টাকার বিষয়ে আইনি পথে পাওনা আদায় করুন। এভাবে হুমকি দিলে, মারপিট করলে আমি পুলিশে খবর দেব। ধনঞ্জয়, তুমি সবসময় গরিবদের শোষণ করো, আর তোমার অত্যাচার আমরা চলতে দেব না। আমরা সবাই সাক্ষী আছি, তুমি এখন তুমি এখানে গুন্ডামি করতে এসেছো। তোরা সবাই আমার বিরুদ্ধে যাচ্ছ, দেখে নেব আমি তোমাদের সবাইকে। হুমকি না, সতর্ক করছি। আইন ভঙ্গ করলে শাস্তি পাবেন। এখন এখান থেকে চলে যান। এ কথা মনে থাকবে তোমার মাস্টার। দেখে নেব তোমাকেও আর এই ছেলেকেও। যা করবার করুন, আমরা আইনের পথে আছি। আপনাকে দেখে ভয় পাবার সময় আমাদের চলে গেছে। বেশু, আজকে রাতে যা করবার করতে হবে। ওই মাস্টারের বাড়িতে আগুন লাগাতেই হবে। ও আমাকে সবার সামনে অপমান করেছে, তার ফল যদি দেখাতে না পারি তাহলে আমাদের কেউ আর মানবে না। কিন্তু বাবু, এটা তো বড় অপরাধ। ধরা পড়লে জেল হবে, ফাঁসি পর্যন্ত হতে পারে আমাদের সবার। উফ, তুই এত ভয় পাচ্ছিস কেন? ধরা পড়বি না, রাতের অন্ধকারে যাবি, কেউ দেখবে না। ও আমাকে অপমান করেছে, শাস্তি পেতেই হবে তার জন্য ওকে। কিন্তু অপরাধ নেবেন না, আমার মনে হয় এটা ঠিক হবে না। এটা করতে গিয়ে অনেক মানুষ মারা গেলে কি হবে? তুই ভুলে যাস না যে এই এলাকায় আমি আইন। যা বলছি তাই কর। বেশি কথা বললে তোকেও আমি দেখে নেব। ঠিক আছে, আপনি যেমন বলবেন তাই হবে। আজকে রাত 2টোয় যাবি, ঘরে আগুন দিয়ে পালিয়ে আসবি। কেউ যেন না দেখে, খুব সাবধানে করবি। মাস্টার ঘুমিয়ে থাকবে, কিচ্ছু বুঝতে পারবে না। বুঝেছি, কিন্তু সুধীর? ওকে পরে দেখে নেব, আগে মাস্টারকে শায়েস্তা করতে হবে। ও না থাকলে সুধীরকে সামলানো সোজা হবে। তারপর সময় মতো একে একে সবাইকে দেখে নেব। মাস্টার মশাই, ওই দেখুন, ওরা আসছে লুকিয়ে লুকিয়ে। দেখছি মশাল হাতে, আগুন লাগাতে এসেছে। আমরা ঠিকই আন্দাজ করেছিলাম। হ্যাঁ, এখন কি করব আমরা? ওকে ধরতে হবে হাতে নাতে। তুমি পেছন থেকে যাও, আমি সামনে থেকে যাচ্ছি। ও যখন আগুন লাগাতে যাবে তখন একেবারে ধরবো। হ্যাঁ, কে ছাড়ো, আমাকে ছাড়ো, বাঁচাও। চুপ করো বেটা, ধরা পড়ে গেছো তুমি। আগুন লাগাতে এসেছিলে তো হাতে মশাল নিয়ে। কে পাঠিয়েছে তোমাদের? ধনঞ্জয়, সত্যি কথা বলো তো। আমাকে ক্ষমা করুন, আমি আসতে চাইনি, কিন্তু মালিক জোর করে আমাকে ক্ষতি করবার হুমকি দিয়ে পাঠিয়েছে। আমি করতে চাইনি, কিন্তু আমি যদি না করতাম আমাকে মারতো, তাই বাধ্য হয়ে আমি এসেছি। এখন কেঁদে কি হবে? যা করেছিস ফল ভোগ করতে হবে। এবার গাছে বেঁধে রাখো একে। কালকে সকালে সবার সামনে বিচার হবে। ধনঞ্জয়েরও বিচার হবে ওখানেই। এই জুলুম শেষ করতেই হবে, যে করেই হোক। হ্যাঁ, আমাকে ক্ষমা করুন, আপনারা আমাকে বিশ্বাস করুন যে আমি বাধ্য হয়ে এসেছিলাম। আপনারা সবাই দেখুন এই লোক কি করতে এসেছিল। ধনঞ্জয়ের নির্দেশে আমাদের বাড়িতে আগুন লাগাতে এসেছিল। এত বড় শয়তান! এখন ধরা পড়ে গেছে হাতে নাতে। তোমরা মিথ্যে বলছো, আমি কিচ্ছু জানি না। এই মাস্টার আমাকে ফাঁসাতে চাইছে, ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। না বাবু, আমি আজকে সব সব সত্য বলবো। আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি তার মিথ্যে বলবো না, সবার সামনে স্বীকার করছি। চুপ কর, তুই মিথ্যে বলছিস।
না না, আপনি আমাকে বহু বছর ভয় দেখিয়ে কাজ করিয়েছেন, আজকে আর না। আমি সত্যি বলবোই, আজকে ওই অসহায় লোকটার যখন জমি ডুবে গিয়েছিল তখন ওর উপরে ইচ্ছে করে জুলুম করে ওকে ঘর থেকে দাঁড়িয়েছে। এখন যখন দেখছে সৎপথে হোটেল করে বাঁচতে চাইছে, তখন ওদের হতম করবার জন্য এসব করেছে আমাদের বাবু। এই যে আর কিছু ভাবতে হবে না আমাদের, কারণ পুলিশের লোক এসে গেছে, এবারে এদেরকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ধনঞ্জয় চৌধুরী, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে অগ্নি সংযোগের চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগে। যদিও তোমার বিরুদ্ধে অনেক দিন আমাদের কাছে অনেক অভিযোগ আসলেও কোনো প্রমাণ পাইনি, কিন্তু এখন প্রমাণ পেয়েছি, তাই আর তোমাকে ছাড়া হবে না। আমাকে ছাড়ো, আমি এখানকার জমিদার, আমার সাথে তোমরা এরকম করতে পারো না। জমিদার হলেও আইনের উপরে নও ধনঞ্জয়, তোমার অপরাধের শাস্তি তুমি পাবে, যেমন ভাবে এতদিন নিরপরাধ মানুষগুলো তোমার জন্য শাস্তি পেয়েছে। মা, দেখেছো, অন্যায়ের শাস্তি হয়েছে, বাবার আত্মা শান্তি পাবে আজকে। এতদিন পর বিচার হলো শেষ পর্যন্ত। হ্যাঁ রে, এখন থেকে আমরা শান্তিতে হোটেল চালিয়ে বাঁচতে পারবো, কেউ আর আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না। পুলিশ ধরে নিয়ে গেছে, এখন থেকে আমাদের মতো গরিব অসহায় মানুষদের উপরে আর কেউ জুলুম করতে পারবে না। এখন আমরা এই মাস্টারমশাইকে গ্রাম প্রধান হিসেবে মেনে নেব। তোমরা দেখেছো তো মানুষের ক্ষতি করলে কেমন শাস্তি হয়। তাই বলছি, মানুষের খারাপ করো না, সবার ভালো করে সবাই একসাথে মিলেমিশে থেকো তোমরা। আচ্ছা, তোমরা বলতে পারবে এই শয়তানটা কেন আমাদের গ্রাম থেকে তাড়িয়েছে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ।